কাল মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সম্পর্কের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন বিশ্লেষকরা। মালয়েশিয়ান এফডিআই বাংলাদেশে আসার কথা দীর্ঘদিন থেকে শুনছি, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবে। সরকার প্রধান কোন দেশে যাবেন ঠিক করবে বাংলাদেশ, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। মালয়েশিয়া ফার্স্ট মুসলিম কান্ট্রি, আমরা বৃহত্তর মুসলিম দেশ হিসাবে ভিজিটিং মালয়েশিয়া। দর্শক, জানাচ্ছিলাম প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। বেনজির আহমেদকে ফেরাতে সব কাগজপত্র দুবাই পাঠিয়েছে সরকার, দ্রুত ফেরত দেবে দেশটি, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। ব্রাজিলের জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নেইমারকে ছাড়াই এত ভালো খেলছে, সামনে আরো ভালো আশা করছি আমরা। ব্রাজিলই, আর আর্জেন্টিনা নিয়ে কিছু বলার নাই। মাঠে ছিলেন তারকা, বাইরে অভিভাবক। ক্রীড়াঙ্গনে বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে না ফেরার দেশে আব্দুস সাদেক। বিএনপি কথা না রাখলে আন্দোলন, হুঁশিয়ারি বিরোধী নেতার। যদি কেউ আমাদের দিকে কালো হাত আল্লাহর উপর ভরসা করে বলছি, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। গণতন্ত্র বিশ্বাস নেই জামায়াতের, মন্তব্য ফখরুলের। জামাত ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। আবাসন খাতে নতুন কর বসানোর সিদ্ধান্তে রিহাব সভাপতির উদ্বেগ, বছরে হাজার হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা। ব্যাংকের রেট কিন্তু 14-15-16%, তো 14-15-16% রেটে ইন্টারেস্টের টাকা নিয়ে সেই টাকা দিয়ে কিন্তু আসলে আবাসন ব্যবসা করা সম্ভব না। এবং ভারতে আলোচিত নিট পরীক্ষা ঘিরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, রাহুল গান্ধীর সমর্থন। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছেন আমরা দুজন, আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক, দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। জানাবো পুরো খবর। রাষ্ট্রীয় আমন্ত্রণে কাল মালয়েশিয়া এবং চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুদেশের সাথে 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া সফরে সে দেশে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হবে, আর চীন সফরের মাধ্যমে আসবে বিদেশি বিনিয়োগ। বিস্তারিত জানাচ্ছেন শালি জয়। নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বেছে নিয়েছেন মালয়েশিয়াকে। 21 জুন দেশটিতে 2 দিনের সফরে যাচ্ছেন তিনি। বৈঠক করবেন সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। বেশি গুরুত্ব পাবে বাংলাদেশের শ্রমশক্তি পাঠানো এবং শুল্কমুক্ত বাণিজ্য সম্প্রসারণ প্রসঙ্গ। পরে 23 জুন 4 দিনের চীন সফর করবেন তারেক রহমান। বৈঠক করবেন প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। সফরকালে 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা এবং বাণিজ্য সম্প্রসারণ। প্রেসিডেন্ট শি যে বিশ্ব নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন, সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধানমন্ত্রীর সফর। এখন যেমন আমরা শ্রম বাজার খোলাটা গুরুত্বপূর্ণ, আমরা আশা করি যে শ্রম বাজার যেন প্রধানমন্ত্রীর সফরের পরে খুলে যায়, এটি যেমন আমাদের আগ্রহের বিষয় থাকবে। একই সাথে আমরা মালয়েশিয়ান এফডিআই বাংলাদেশে আসার কথা দীর্ঘদিন থেকে শুনছি, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবে। চীন আগে এসে দিয়ে দিল আর আমরা নিয়ে নিলাম, তা কিন্তু হয় না, আর সঠিকও নয়। কারণ ওরা তো আর খালি আমাকে দেওয়ার জন্য দিচ্ছে না, তাদেরও কিছু প্রাপ্য আছে, তো সেই জন্য আমাদের যথেষ্ট হোমওয়ার্ক করা দরকার। নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানায় প্রতিবেশী দেশ ভারত। আমন্ত্রণ ছিল চীনের তরফ থেকেও। তবে প্রথম সফরের জন্য তৃতীয় দেশ বেছে নেওয়ার বিষয়টি নিয়েও চলছে আলোচনা। মালয়েশিয়া একটি মুসলিম প্রধান দেশ, তাদের সাথে আমাদের যে ফরেন রেমিটেন্স যেটা আসে তার মূল অংশের একটা অনেক বড় আসে মালয়েশিয়া থেকে, এবং সেখানে প্রথম যাওয়াটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। এবং তারপরে হয়তো উনি চীন যাচ্ছেন এবং 2টি সফর একসাথে করেছেন ব্যস্ততার কারণ।
অথবা স্ট্র্যাটেজি হিসেবে না দেখে আমি দেখতে চাই এটাকে যে একটা স্বাভাবিক সফর। উনি যদি প্রথমে চীনে যান সবাই বলবে যে চীনের দিকে ঝুঁকে পড়ছেন, ভারতকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে। উনি যদি ভারতে প্রথমে যান তাহলে বলবে ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি করা হচ্ছে। তবে আসলে তো তা না, ভারতের গুরুত্ব ভারতের মতনই থাকবে, যেখানেই আগে যাক ভারতের সাথে যে সম্পর্কটা সেটার গুরুত্ব কোনো অংশে কমে না। তাদের অভিমত, চীনের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশকে সুসম্পর্ক রক্ষায় দুই পক্ষকেই উদ্যোগী হতে হবে নিজের স্বার্থে। চীনের সাথে আমাদের অনেক শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবেন তা বাংলাদেশই ঠিক করবে, অন্য কেউ নয়, এমনটি বলেছেন সরকার প্রধানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে আসিয়ানের সদস্যপদ নিয়ে আলোচনা হবে। চীন সফর তো ভালো হবে, অবশ্যই ভালো হবে, এবং আমরা উই উইল অ্যাজ আই সেড ইটস অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার। মালয়েশিয়া ফার্স্ট মুসলিম কান্ট্রি, আমরা বৃহত্তম মুসলিম দেশ হিসাবে ভিজিটিং মালয়েশিয়া। তো মালয়েশিয়াতে ওখানে আমাদের অনেক ইস্যু, স্ট্র্যাটেজিক ইস্যুস আছে। আমরা এশিয়ানের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাইং দিস আদার ইস্যুস অ্যারাউন্ড ফিউচারে আমরা সিপিটিপি মার্কেটেও ঢোকার চেষ্টা করব। শক্তিশালী বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ সব বিষয়ে পারদর্শী হতে হবে, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে বনানী আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, শিশু কিশোরদের জন্য সারা দেশে সবুজ মাঠ তৈরিতে কাজ করছে সরকার। আগামী বছর থেকে মাধ্যমিক স্কুল পর্যায়ে ফুটবল খেলা শুরু হবে, আর আজকে শিশুরা হবে বাংলাদেশের আগামী দিনে অ্যাম্বাসেডর, বলেন সরকার প্রধান। এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, সব রকম অন্যান্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে তোমরা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সব কাগজপত্র দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। দুবাইয়ের সাথে থাকা চুক্তির আওতায় দ্রুতই তাকে ফেরত আনা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে 15 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান শেষে এই কথা জানান তিনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অরাজকতা ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজির আহমেদের বিরুদ্ধে বাংলাদেশে 6টি মামলা রয়েছে। এর মধ্যে 14,62,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিচার চলছে। বাকি 5টি মামলার তদন্ত কাজ চলছে। আপনাদেরকে কষ্ট দিয়েছি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজিরকে ফেরাতে আরব আমিরাত সরকারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর সময়সীমা ছিল 30 দিন। তবে দুবাইয়ের আবেদন পাওয়ার পরের দিনই 144 পৃষ্ঠার তথ্য পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। দুবাই সরকারের সাথে বাংলাদেশের যে সহযোগিতা চুক্তি রয়েছে তার আওতায় বেনজিরকে ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। 30 দিন নয়, তারপরের দিনই পাঠিয়েছে সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতে 9টা পর্যন্ত কাজ করেছে। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। আশা করি গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শীঘ্রই তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। যদি থাকুক বা না থাকুক, ইউএন চার্টার অনুসারে আমরা কিছু কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ, সেখানে তারাও স্বাক্ষর করেছে। আগামী 23 জুন প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অরাজকতা করতে পারে, এমন শঙ্কায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে। প্রশ্নের জবাবে বলেন, মোহাম্মদপুর বহু বছর যাবৎ অপরাধীদের অভয়ারণ্য, সেখানকার অপরাধীদের নির্মূলে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওভারনাইট মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবৎ একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা
ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না, তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। এর আগে আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে 15 পুলিশ সদস্যের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কার তুলে দেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিশ্বকাপের আবেগে এবার রং ছড়ালো ব্রাজিল। হাইতির সাথে দাপুটে জয়ে সেলেসাওরা ফিরেছে নিজেদের চেনা ছন্দে। আর সেই জয়ের আনন্দে হাজারো ব্রাজিল ভক্তের উল্লাসে মুখর হয়ে ওঠে ঢাবির টিএসসি এলাকা। সেলেসাওদের প্রতিটি গোলের সাথে ছড়িয়ে পড়ে মারাকানার সে উন্মাদনা। মরক্কোর সাথে ড্রয়ের হতাশা কাটিয়ে হাইতির বিপক্ষে যেন চেনা ছন্দে ফিরল ব্রাজিল। আর সেলেসাওদের সেই দাপুটে ফুটবলে পুরো 90 মিনিট মুগ্ধ হয়ে রইল হাজার মাইল দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। মিশন এক্সের আশায় আছি আমরা, যেহেতু নেইমারকে ছাড়াই এত ভালো খেলছে, সামনে আরো ভালো আশা করছি আমরা। এই ম্যাচে বিজয় লাভের মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা মিশনের যে এবারই কমপ্লিট করব। ব্রাজিলই আর আর্জেন্টিনা নিয়ে কিছু বলার নাই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত টিএসসির আবহ দেখে বোঝার উপায় ছিল না এটি ঢাকার প্রাঙ্গণ নাকি ব্রাজিলের মারাকানা। প্রতিটি গোল, আক্রমণ আর শটে উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা। এই খেলার ধারাটা ধরে রাখা দরকার। আমরা চাই এভাবে যদি খেলতে যাই আমরা হেক্সা মিশন কমপ্লিট হয়ে যাবে। ব্রাজিল তো অবশ্যই জিতবে। ব্রাজিল তো জিতেছে, অবশ্যই খুশি, তবে আরেকটু ভালো খেলতে পারতো। খুব এক্সাইটেড, আমরা হেক্সা মিশন সম্পূর্ণ করব। ব্রাজিলের জয়ের দিনে হলুদ সবুজের রঙে রাঙা টিএসসি যেন পরিণত হয়েছিল এক টুকরো ব্রাজিলে। পতাকার ঢেউ, স্লোগান আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে সমর্থকদের কণ্ঠে ছিল একটাই প্রত্যাশিত, এবার হেক্সা মিশন পূরণ করে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার স্বপ্ন দেখতেই পারে সেলেসাওরা। মারাকানা থেকে ব্রাজিলের দূরত্ব প্রায় 15,000 কিলোমিটার। তবে ব্রাজিলের এই রাজকীয় জয়ের দিনে মারাকানার সেই আবেগ ছুঁয়ে গেছে ঢাকাতেও। টিএসসি থেকে আপনারা দাইয়ান, নিউজ 24, ঢাকা। চলে গেলেন আব্দুস সাদেক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এই কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব। বৈষম্য আর বঞ্চনার দেয়াল ভেঙে যিনি জায়গা করে নিয়েছিলেন পাকিস্তান জাতীয় হকি দলে, অলিম্পিক দলের স্বপ্ন ছুঁয়েছিলেন আর দেশের খেলাধুলাকে দিয়েছেন জীবনের সেরা সময়। মাঠে ছিলেন তারকা, মাঠের বাইরে ছিলেন অভিভাবক। আকাশের পাতাল একেবারে সেই হকি আর এখন নেই। কিছু মানুষের মৃত্যু শুধু একটি জীবনের সমাপ্তি নয়, একটি ইতিহাসের শেষ অধ্যায়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন এক মহিরু ছিলেন আব্দুস সাদেক, যে মানুষটি এক জীবনে ফুটবল, হকি, ক্রিকেট সবখানেই রেখে গেছেন অসামান্য অবদান। সেই মানুষটি আজ চলে গেলেন নীরবে, রেখে গেলেন অগণিত স্মৃতি, অসংখ্য অর্জন আর এক বিশাল শূন্যতা। আব্দুস সাদেক যখন অবিভক্ত পাকিস্তানের জাতীয় হকি দলের জার্সিতে মাঠে নামতেন, তখন তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, ছিলেন বঞ্চিত বাঙালির স্বপ্নের প্রতিনিধি। বৈষম্য আর বঞ্চনার সেই সময়ে যখন পূর্ব পাকিস্তানের মানুষের স্বপ্নগুলো বারবার চাপা পড়ে যেত পশ্চিম পাকিস্তানি শাসকদের দমন নীতির নিচে, তখনই নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রম দিয়ে নিজেকে আলাদা করে চিনিয়েছেন আব্দুস সাদেক। সেই প্রতিকূল সময়েও জায়গা করে নিয়েছেন পাকিস্তান জাতীয় হকি দলে। 1969 সালে 1.5 মাসের ইউরোপ সফরে মাঠ মাতিয়েছেন জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডে। বিদেশের মাটিতে তার নৈপুণ্য আর ব্যক্তিত্ব মুগ্ধ করেছিল সকলকেই। দ্রুতই হয়ে উঠেছিলেন দলের অন্যতম পরিচিত মুখ। মাঠের পারফরমেন্সের পাশাপাশি তার জ্ঞান, ব্যক্তিত্ব আর নেতৃত্ব গুণ তাকে আলাদা মর্যাদা এনে দিয়েছিল সতীর্থদের কাছে। কিংবদন্তি রশিদ জুনিয়রের সঙ্গেও তার বন্ধুত্ব ছিল সে সময়ের আলোচিত বিষয়। খেলোয়াড়ি জীবনের ইতি টেনেও থামেননি তিনি। কোচ হিসেবে ইতিহাস গড়েছেন, সংগঠক হিসেবে বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন। দেশের মাটিতে এশিয়া কাপ আয়োজন থেকে শুরু করে হকির আধুনিকায়নের প্রতিটি পদক্ষেপে ছিল তার ছোঁয়া। সেই অনুপ্রেরণার নামটি হারিয়ে গেল সময়ের অতলে। মানুষ চলে যায়, কিংবদন্তিরা থেকে যান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতিটি সাফল্যে, প্রতিটি উল্লাসে, প্রতিটি গর্বের মুহূর্তে বেঁচে থাকবেন আব্দুস সাদেক। বিদায় কিংবদন্তি। আবরার আল দাইয়ান, নিউজ 24। আবাহনী ক্রীড়া চক্রের প্রথম অধিনায়ক, কিংবদন্তি হকি খেলোয়াড় এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বড় ভাই মরহুম আব্দুস সাদেকের
প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার বায়তুল সোবহান জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। আব্দুস সাদেক শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দ্বিতীয় জানাজা আগামীকাল সকাল 10:30টায় রাজধানীর বনানী ওল্ড ডিওজেস মাঠে অনুষ্ঠিত হবে। আমার ছেলে ওরও রিয়াল মাদ্রিদ ক্লাবটা খুব পছন্দ। মামা একটা কথাই বলছিল যে ভাই তোমাকে আমি একটা বই দিয়ে যাব, তোমার খুব পছন্দ হবে। উনি এমন একটা বট গাছের মতো আমাদের সবার জন্য ছিল যে কোনো সমস্যা হলে সবসময় হাসি মুখে আমাদের আন্তরিকতার সাথে অ্যাডভাইস করত। বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন খেলোয়াড়, যার নাম আমরা কখনো মুছে ফেলতে পারবো না, এবং তার যে অবদান আমার মনে হয় যে এটা সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মানিত করা উচিত। বিএনপি জাতির সাথে দেয়া কথা না রাখলে রাজপথে আগ্নেয়গিরি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কেউ দেশের দিকে কালো হাত বাড়ালে ভেঙে দেয়া হবে। খুলনায় 11 দলের বিভাগীয় সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, সংবিধানের আশ্রয় নিয়ে জুলাই লড়াইকে অস্বীকার করা হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশের আয়োজন করে 11 দলীয় ঐক্য। শনিবার দুপুর বেলা 2টার দিকে খুলনার সার্কিট হাউস ময়দানে সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ 11 দলের শীর্ষ নেতারা। জামাত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে আগ্নেয়গিরি তৈরি হবে। সীমান্ত ইস্যুতে সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, কেউ দেশের দিকে কালো হাত বাড়ালে তা ভেঙে দেয়া হবে। এ সময় খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে আতাত করে প্রতারণা করেছে। সংবিধানের আশ্রয় নিয়ে জুলাই লড়াইকে অস্বীকার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সমাবেশে খুলনা বিভাগের 10 জেলা ও বিভিন্ন উপজেলা থেকে 11 দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে মুন্সিগঞ্জে এক আয়োজনে একথা বলেন তিনি। সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে, সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রস্তাবিত বাজেটে ভবন নির্মাণে জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের উপর 15% গেইন ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিয়েল এস্টেট মালিকদের সংগঠন রেহাব বলছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ফ্ল্যাটের দাম হবে আকাশচুম্বী। আর এতে ভয়াবহ সংকটে পড়বে আবাসন খাত, কর্মহীন হয়ে পড়বে কয়েক লাখ মানুষ। সংগঠনের সভাপতি বলছেন, এর ফলে বছরে ক্ষতির পরিমাণ দাঁড়াবে 50,000 কোটি টাকা। দেশের আবাসন খাতে চলছে নজিরবিহীন স্থবিরতা। ক্রেতা সংকট, ফ্ল্যাট বুকিং বাতিল ও নতুন বিনিয়োগ কমে যাওয়ায় খারাপ সময় পার করছেন এ খাতের উদ্যোক্তারা। লাখ লাখ মানুষের কর্মসংস্থান পড়েছে চরম ঝুঁকিতে। যুদ্ধের কারণে আমাদের র মেটেরিয়াল আসার ক্যারিং খরচ বাড়ছে, তখন কিন্তু সিমেন্টের দাম কোম্পানি ভেদে 50 থেকে আপনার 100 টাকা দাম বেড়েছে। রডের দাম 20,000 টাকা বেড়ে গেছে। আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল দাম বাড়ছে। অন্যদিকে ব্যাংকের যখন রেট দেখেন, যে ব্যাংকের রেট কিন্তু 14-15-16%। তো 14-15-16% রেটে ইন্টারেস্টের টাকা নিয়ে সেই টাকা দিয়ে কিন্তু আসলে আবাসন ব্যবসা করা সম্ভব না।
এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে 2026-27 বছরের বাজেটে নীতি সহায়তা চেয়েছিলেন আবাসন ব্যবসায়ীরা, যেখানে ফ্ল্যাট নিবন্ধন খরচ কমিয়ে আনা সহ বিভিন্ন দাবি ছিল তাদের। কিন্তু ঘোষিত বাজেটে প্রতিফলন হয়নি তাদের কোনো দাবির। উল্টো ডেভেলপার কোম্পানি নির্মিত ভবনে জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের উপর 15% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা এ খাতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে দাবি রিহ্যাবের। এই ল্যান্ড ওনারদের আগেই ছিল যে তাদের যে সাইনিং মানি দিয়ে আমরা সেটার 15% ট্যাক্স দেওয়া লাগতো। এই বাজেটে এসে নতুন করে প্রস্তাব করা হয়েছে যে তার অংশের যে ফ্ল্যাটটা হবে, অর্থাৎ তার অংশে 10টা ফ্ল্যাট হয় এবং তার দাম যদি 10 কোটি টাকা হয়, তাহলে তার উপরে আবার 15% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ একজন ল্যান্ড ওনার সাইনিং মানির উপরে দেবে 15%, আবার তার সম্পদের উপরে 15%, 30% তাকে দিতে হবে। সে কোথেকে দেবে? তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে এই আবাসন সেক্টরটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। রিহ্যাব বলছে দিন দিন জমির পরিমাণ কমে আসছে, তাই ভবিষ্যৎ আবাসন চাহিদা মেটাতে রাজধানীতে 100 তলা কিংবা তারও বেশি উচ্চতার ভবন নির্মাণ করা এখন সময়ের দাবি। বাংলাদেশে যে সয়েল আছে, বাংলাদেশে ঢাকা শহরে যে মাটি আছে, বিভাগ শহরে যে মাটি আছে, এখানে 100 তলা 200 তলা বিল্ডিং করার কোনো সমস্যা নেই। আমরা কিন্তু ওই হিসাব করেই পাইলিং করাতে শুরু করে স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে পুরো বিষয়টা কিন্তু আমাদের মাথায় থাকে। ঢাকার উপর চাপ কমাতে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে মেট্রো রেল যোগাযোগ চালুর দাবি জানান রিহ্যাব প্রেসিডেন্ট। সেই সাথে সীমিত আয়ের মানুষের জন্য আবাসন ব্যবস্থা সহজ করতে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তিনি। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক প্রভাবে বিগত সরকারের আমলে কোনো তথ্য বিকৃত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মত বিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, নির্ভুল উপাত্ত নিশ্চিত করতে গঠন করা হচ্ছে দুটি কারিগরি কমিটি। বিগত ফ্যাসিস্ট আমলে তাতে অনেকগুলোই যে আসলে প্রকৃত তথ্য নয়, সেটা আমরা বাস্তব জীবন থেকে টের পেয়েছি। এবং আমরা দুটো টেকনিক্যাল কমিটি করছি, যে দুটো টেকনিক্যাল কমিটি প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে দিয়ে আমাদের এই পদ্ধতিটাকে আরো খুঁটিনাটি যাতে তারা উন্নত করার প্রস্তাব দিতে পারেন। কাল ভারতে বহুল আলোচিত নিট পুনর্পরীক্ষা ঘিরে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপির বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশেও প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা ব্যবস্থায় নানা অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে দলটি। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে দেশজুড়ে প্রশ্ন ফাঁসকারী চক্র ধরতে অভিযান পরিচালনা করছে মোদী সরকার। প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় নানা অনিয়ম সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি সিজেপির চলমান বিক্ষোভের মধ্যেই রবিবার অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত ভারতের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট পুনর্পরীক্ষা। পরীক্ষার আগের দিনও দিল্লির যন্তর মন্ত্রর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে সিজেপি। সতর্ক করেছে, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মুখ না খুললেও নিট পুনর্পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে মোদী প্রশাসন। দেশজুড়ে প্রশ্ন ফাঁস চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। অনিয়ম রুখতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারি। সিসিটিভি বাধ্যতামূলক। আমরা ডিজিটাল ভিডিও রেকর্ডার সিস্টেমের মাধ্যমে এর ব্যবস্থা করেছি। ছাত্রছাত্রীদের তল্লাশি করার ব্যবস্থাও করেছি। তবে প্রশ্ন ফাঁস ঠেকাতে টেলিগ্রাম সহ কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপে বাড়ছে জনমনে অসন্তোষ। আশা করি এই তথ্য ফাঁসের ঘটনাটি ঘটবে না, কারণ এটি শিক্ষার্থীদের উপর অনেক চাপ সৃষ্টি করে। অভিভাবকদের এমনিতেই অনেক প্রত্যাশা থাকে। এদিকে ককরোচ জনতা পার্টির এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিরোধী শিবির। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় মোদী সরকার ব্যর্থ, এমন অভিযোগ করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ পরিস্থিতিতে সিজেপির এই আন্দোলন সরকার বিরোধী বিক্ষোভের রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।